বেনজির আহমেদ, যার অবৈধ সম্পদের পরিমাণ প্রায় 1000 কোটি টাকারও বেশি। তিনি ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বা পুলিশ প্রধান, যাকে সংক্ষেপে আইজিপি বলা হয়। 15 এপ্রিল 2020 সালে তিনি আইজিপি হবার পর তার বার্ষিক বেতন ছিল 10,56,000 টাকা। তিনি 1988 সালে পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে জয়েন করেন এবং 2022 সালের 30 সেপ্টেম্বর আইজিপি পদ থেকে রিটায়ারমেন্ট গ্রহণ করেন। আমরা যদি তার কেরিয়ারের পিক লেভেলের বেতন দিয়ে তার সম্পদের পরিমাণ অনুমান করার চেষ্টা করি, তাহলে আইজিপি হবার পর তার বার্ষিক বেতন ছিল 10,56,000 টাকা এবং তিনি 44 বছর বাংলাদেশ পুলিশে চাকরি করেছেন। তাহলে 44 বছরে তার সম্পদের পরিমাণ দাঁড়ায় 4,64,64,000 টাকা। কিন্তু আপনি বেনজির আহমেদের সম্পদের পরিমাণ শুনলে আপনার মনে হবে আমি হয়তো আপনাকে কোনো রূপকথার গল্প শোনাচ্ছি। তা না হলে একজন পুলিশ প্রধান কিভাবে এত সম্পদের মালিক হতে পারেন? তার অধীনে 273 বিঘা জমি রয়েছে, যার মূল্য বাংলাদেশি টাকায় 10,21,00,000 টাকা, যা তার পুরো কেরিয়ারের আয়ের দ্বিগুণেরও বেশি। এছাড়া গুলশানে তার 4টি বিলাসবহুল ফ্ল্যাট আছে, যেগুলোর মূল্য প্রায় 2,19,00,000 টাকা। এই 4টি ফ্ল্যাটের মধ্যে 3টি ফ্ল্যাট তার স্ত্রীর নামে এবং একটি ফ্ল্যাট রয়েছে তার মেয়ে জাহারা জারিনের নামে। এসব ব্যক্তিগত জমাজমি ছাড়াও বেনজির আহমেদের ঝুলিতে রয়েছে সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন 4টি কোম্পানি। দেশের বিভিন্ন এলাকায় তার স্ত্রী ও মেয়েদের নামে 6টি কোম্পানি খুঁজে পাওয়া গিয়েছে। এখানকার মধ্যে 5টি কোম্পানিতে বেনজির আহমেদ প্রায় 500 কোটিরও বেশি টাকা ইনভেস্ট করে রেখেছেন এবং তিনি আরও 15টি কোম্পানিতে হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করে রেখেছেন। আপনি নিশ্চয়ই ভাবছেন একজন পুলিশ প্রধান কিভাবে এত এত সম্পদের মালিক হতে পারে, যেখানে বাংলাদেশের সফল ব্যবসায়ীদের হাজার কোটি টাকার সম্পদ তৈরি করতে 2-3 জেনারেশন পার হয়ে যায়। তিনি পুলিশ প্রধান হবার আগে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অধীনে বাংলাদেশের সমগ্র পুলিশ ফোর্স, র্যাব ফোর্স এবং আমাদের দেশের হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ এবং দায়িত্ব আমানত হিসেবে ছিল। দুঃখজনকভাবে তিনি তার দায়িত্ব পালন না করে দুর্নীতি করে অঢেল ধন সম্পদ তৈরি করেছেন। এভাবে আরো কত নাম না জানা বেনজির আহমেদ প্রতি বছর আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে যাচ্ছে, তার হিসেব নেই। দুদকের মতো গোয়েন্দা সংস্থা থাকতে একজন সরকারি কর্মকর্তা কিভাবে শত শত কোটি টাকা দুর্নীতি করার সুযোগ পাচ্ছে? চলুন দর্শক, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি কিভাবে বেনজির আহমেদের মতো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে এবং তাদের কোনো বিচারই হচ্ছে না। সরকার এসব বিষয়ে জানার পরেও কেন তাদের বিচার হয় না? দেশের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করার জন্য বেনজির আহমেদের শেষ পরিণতি কি হতে পারে, সেটাই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি মোহাম্মদ শিহাব। চলুন শুরু করি। বেনজির আহমেদকে দুর্নীতির মামলায় ফাঁসানোর পেছনে অনেক বড় একটা রহস্য আছে। বেনজির সাহেবের অবৈধ সম্পদ নিয়ে সব তর্ক বিতর্ক শুরু হয় যখন কালের কণ্ঠ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ নামক একটি আর্টিকেল প্রকাশ করে। এই কালের কণ্ঠ পত্রিকাটি হলো বসুন্ধরা গ্রুপের একটি পত্রিকা। বেনজির আহমেদ তার চাকরি জীবনে শুরু থেকে দুর্নীতি করে অবৈধ সম্পদ তৈরি করেছে, সেটা বাংলাদেশের সরকারি কর্মকর্তারা কালের কণ্ঠ পত্রিকায় আর্টিকেল ছাপানোর পরে জানতে পেরেছে এমনটা নয়। অনেক আগে থেকে অনেকেই জানতো বেনজির আহমেদের অবৈধ সম্পদের কথা, তবে বেনজির আহমেদ ক্ষমতায় থাকা অবস্থায় এই বিষয়ে প্রতিবাদ করার সাহস কারো হয়নি। তবে এই খবর কালের কণ্ঠ ছাপানোর একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। এই পুরো ঘটনাটি শুরু হয়েছিল নিউজ পেপার ওয়ার বা পত্রিকা যুদ্ধ থেকে। বসুন্ধরা গ্রুপ কর্তৃক 2010 সালে যখন সর্বপ্রথম কালের কণ্ঠ প্রকাশিত হয়, তখন প্রথম আলো কালের কণ্ঠ পত্রিকার মালিকের বিরুদ্ধে আর্টিকেল ছাপানো শুরু করে। এই বিষয় নিয়ে এই দুই পত্রিকার মাঝে অনেক কেস মামলা হয়েছে। তবে কালের কণ্ঠ এই বিষয় নিয়ে যতই কেস মামলা করুক না কেন, প্রথম আলো পত্রিকা একের পর এক বসুন্ধরা গ্রুপের মালিকের বিরুদ্ধে আর্টিকেল প্রকাশ করছিল। তাই 2010 সালে বসুন্ধরা গ্রুপ আরো একটি পত্রিকা প্রকাশ করে, যার নাম হলো বাংলাদেশ প্রতিদিন। এই পত্রিকা প্রকাশ করার মূল উদ্দেশ্য ছিল প্রথম আলোর বিরুদ্ধে আর্টিকেল বা রিপোর্ট প্রকাশ করা। ওই সময় আমরা এই দুই পত্রিকার মাঝে অনেক বড় একটি ক্ল্যাশ দেখতে পেয়েছিলাম। বর্তমান সময়ে এই ক্ল্যাশ চলছে বসুন্ধরা গ্রুপের বাংলাদেশ প্রতিদিন এবং রংধনু গ্রুপের দৈনিক পত্রিকার মাঝে। বসুন্ধরা গ্রুপ এবং রংধনু গ্রুপ ব্যবসায়িক ক্ষেত্রে একে অপরের অনেক বড় কম্পিটিটর। সেজন্য নগদ বিকাশের মতো বসুন্ধরা এবং রংধনু গ্রুপের মাঝে সবসময় ক্ল্যাশ লেগেই থাকে। রংধনু গ্রুপের প্রতিষ্ঠা লগ্ন থেকে বেনজির আহমেদ রংধনু গ্রুপের সাথে খুবই গভীরভাবে জড়িত ছিলেন। তাই রংধনু গ্রুপের উপর সবসময় বেনজির আহমেদের আলাদা প্রকার সমর্থন ছিল। তখন বসুন্ধরা গ্রুপ লক্ষ্য করল বেনজির আহমেদের কারণে রংধনু গ্রুপ তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ এবং সরকারি সাপোর্ট পাচ্ছে। তাই বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালের কণ্ঠ বেনজির আহমেদকে টার্গেট করে এবং তিনি ব্যক্তিগত জীবনে যত দুর্নীতি করেছেন সে বিষয়ে একটি আর্টিকেল প্রকাশ করে, আর তারপর শুরু হয় বিতর্কের পর বিতর্ক। বসুন্ধরা গ্রুপ কিন্তু তাদের ব্যক্তিগত স্বার্থে বেনজির আহমেদের দুর্নীতির কথা প্রকাশ করেছে। তারা যদি বেনজির আহমেদের দুর্নীতির কথা প্রকাশ না করত, তাহলে হয়তোবা আমরা বেনজির আহমেদের এত বড় একটি দুর্নীতির কথা জানতেই পারতাম না। এই ঘটনার মাধ্যমে আমরা ধারণা করতে পারি প্রতি বছর আমাদের দেশে কত কোটি কোটি টাকার দুর্নীতি হয় আর আমরা সেটা জানতেও পারি না।
অবৈধ পন্থায় অর্থ উপার্জন বাংলাদেশে নতুন কিছু নয়। চট্টগ্রামের প্রদীপ কুমার দাসের কথা মনে আছে? তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন ২২ মাসে প্রায় ২০৪ জন মানুষকে তিনি হত্যা করেছিলেন। তৎকালীন সময় যেই তার দুর্নীতি এবং অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করত, তিনি তাদেরকে সরাসরি মেরে ফেলতেন। যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করা তো দূরের কথা, অনেক প্রতিষ্ঠান তাদের অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি বানিয়ে অনেক পুরস্কার পর্যন্ত দিয়েছিল। কিন্তু যখনই তার হাত থেকে ক্ষমতা চলে যায় তখন তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল এবং পরবর্তীতে তাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। একইভাবে বেনজির আহমেদ যখন ক্ষমতায় ছিলেন তখন তার বিরুদ্ধে প্রতিবেদন ছাপানো তো দূরের কথা, তার বিরুদ্ধে কথা বলারও সাহস কারো হয়নি। বাংলাদেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা যে দুর্নীতি করে অঢেল ধন সম্পদ তৈরি করে সে কথা সরকার প্রধান থেকে শুরু করে সবাই জানে, কিন্তু এসব কথা যতক্ষণ জনগণ পর্যন্ত পৌঁছায় না ততক্ষণ পর্যন্ত এসবের কোনো দৃষ্টান্তমূলক তদন্ত বা শাস্তি হয় না। এক সংবাদ সম্মেলনে বেনজির আহমেদ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। এছাড়া দুদকের শীতল অবস্থান প্রতিবারের মতো এবারও বাংলাদেশের জনগণকে হতাশ করেছে। কালের কণ্ঠে যখন বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এই প্রতিবেদনটি ছাপানো হয় এবং বিতর্ক শুরু হয় তখনও দুদক এই বিষয়টি নিয়ে কোনো তদন্তই শুরু করেনি। এত বড় একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এত বড় একটি এলিগেশন এসেছে, সেটা কি খতিয়ে দেখা দুদকের দায়িত্ব না? বর্তমানে বেনজির আহমেদের ব্যাংক অ্যাকাউন্ট এবং সব জমা জমি ক্রোক করা হয়েছে। তিনি যতদিন পর্যন্ত এই দুর্নীতির মামলায় নির্দোষ বলে প্রমাণিত হবেন না ততদিন তিনি তার টাকা পয়সা এবং সম্পদ ব্যবহার করতে পারবেন না। যদি তিনি হাইকোর্টের বিচারে দোষী বলে সাব্যস্ত হন তাহলে তাকে কারাবন্দী করা হবে এবং তার যে পরিমাণ সম্পদ ক্রোক করা হয়েছে সেগুলো রাষ্ট্রীয় মালিকানায় চলে আসবে। যেহেতু এখনো তদন্ত চলছে, বেনজির আহমেদ নির্দোষ নাকি অপরাধী সেটা নির্ধারিত হয়নি, তাই তার সকল সম্পত্তি ক্রোক করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর আদালত বেনজির আহমেদের পরিবারের ৩৪৫ বিঘা জমি এবং ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। এখন তিনি যদি উচ্চ আদালতে গিয়ে তার সকল সম্পত্তির হিসেব সঠিকভাবে দিতে পারেন তাহলে তার ক্রোক করা সকল সম্পত্তি তার কাছে ফিরিয়ে দেয়া হবে, আর তিনি যদি সেটা প্রমাণ করতে না পারেন তাহলে তার জন্য অপেক্ষা করছে কারাদণ্ড। কিন্তু এপ্রিল মাসের ৩ তারিখে এই পুরো ঘটনা নতুন একটি মোড় নেয়। জানা যায় বেনজির আহমেদ তার টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। আমি শুরু থেকেই বলছিলাম দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে যাওয়া বাংলাদেশে খুবই কমন একটা বিষয়, কারণ যখনই তাদের দুর্নীতির খবর জনগণের সামনে আসে তারা সেটার হিসেব দিতে পারে না, তখন তাদের হাতে একটাই পথ খোলা থাকে, সেটা হচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া। বেনজির আহমেদ সেই কাজই করেছেন। এখন অনেকের মনেই প্রশ্ন আসছে, তাহলে কি বেনজির আহমেদের কোনো বিচারই হবে না? আজ পর্যন্ত যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তারা আর কখনোই দেশে ফেরত আসেনি এবং তাদের কোনো বিচারও হয়নি। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দোষী যদি বিদেশেও থাকে তাহলে তাকে দেশে ফিরে আসতে হবে এবং তার বিচার হবে। ইদানিং ওবায়দুল কাদের বেনজির আহমেদকে নিয়ে অনেক কথাই বলছেন। মূলত এসব হলো জনগণকে দেখানো একটি সাজানো নাটক। তিনি তার এসব বক্তব্যের মাধ্যমে প্রমাণ করতে চান বাংলাদেশ সরকার দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেবে না, কিন্তু আসল সত্যটা কি তা দেশের সবাই জানে। এখন দেখার বিষয় হচ্ছে বেনজির আহমেদের বিচার হয় কিনা।